হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আজকের ক্লাসের কথা কি মনে আছে নাকি ভুলে গেছো? সবাই দ্রুত চলে আসো। একজন বলছে শুভ সকাল। এই, আমি মাত্র ঘুম থেকে উঠছি, এটা তুমি জানলা কেমনে? হুম? ওয়ালাইকুম আসসালাম পারভিন, তাসফিয়া, নাফিস, মোহাম্মদ হুসেন, মিতা, নমস্কার, সাইদ, ওয়ালাইকুম আসসালাম, রুকাইয়া, শিপন, মুস্তফা, রিজভি, ফরহাদ। ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওকে, কৌণিক অধ্যায়ের লেকচার একের পার্ট টুতে সবাইকে স্বাগতম। তোমরা যারা গতকালকে কৌণিক লেকচার এক ক্লাসটা করছো, তোমরা জানো যে পরাবৃত্তের কয়েকটা টাইপ বাকি ছিল। এই পরাবৃত্তের বাকি টাইপগুলো আমরা আজকে ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে? খুব ছোট একটা ক্লাস হবে, 50 মিনিটের মতো লাগবে। আশা করা যায় 50 মিনিটের মতো টাইমে আমরা কভার করে ফেলতে পারবো। তো এরকম কেউ কি আসো যে লেকচার এক দেখো নাই কিন্তু আজকে ক্লাসটা করতে চলে আসছো? তাহলে কিন্তু কিচ্ছু বুঝবা না। ভাইয়া, আজকের লাইভ ক্লাসে যদি এমন কেউ থেকে থাকো যে কনিক লেকচার এক মানে গতকালকের ক্লাসটা করো নাই, তাহলে কিন্তু আজকে ক্লাস বুঝতে পারবে না। তোমরা অবশ্যই আগে গতকালকের ক্লাসটা করে তারপরে এই ক্লাসটা করবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অনেকেই দেখতে পাচ্ছি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছ, ধন্যবাদ যারা শুভেচ্ছা জানাচ্ছ। ঠিক আছে, চলো পড়াশোনা শুরু করি। হ্যাঁ, ওকে, তো আমি ধরেই নিচ্ছি যারা আজকের এই ক্লাসটা লাইভে করতে আসছো, তোমরা গতকালকের লেকচার ওয়ান ক্লাসটা করে আসছো, মানে লেকচার ওয়ান পার্ট ওয়ান, যেটা গতকালকেরটা পার্ট ওয়ান, আজকের ক্লাসটার নাম দিচ্ছি পার্ট টু। ঠিক আছে, ওকে, তো চলো রেডি রেডি রেডি। শুরুতেই বলো, এই যে এইগুলা সব গত ক্লাসের পড়া, এগুলো সব পড়াই ফেলছি। আচ্ছা, গত ক্লাসে কত নাম্বারে এমসিকিউ পর্যন্ত পড়াইছিলাম? 15 না? গত ক্লাসে কত পর্যন্ত পড়াইছিলাম? 15 পর্যন্ত, তাই তো? এই যে এই পর্যন্ত না? একটু তাড়াতাড়ি বলো। গতকালকে ক্লাসটা এই পর্যন্ত কমপ্লিট করছিলাম, তাই তো? সাউন্ড প্রবলেম হচ্ছে? এই সাউন্ড কি প্রবলেম হচ্ছে? সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে, দেখো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। এইবার এই ম্যাথটা বলো। দেখো, এটা জিএসটি 20-21 আসছিল, মানে গুচ্ছ ভর্তি পরীক্ষা 20-21 আসছে। তোমরা আগে আমাকে বলো, এটার তোমাকে বলছে উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক। আচ্ছা, পোলার স্থানাঙ্কে নেওয়া তো আমরা সরল রেখা অধ্যায়ে পড়ে আসছি। পোলার স্থানাঙ্কে নেওয়ার আলাপ পরে আগে বলো এটার কার্তেশীয় স্থানাঙ্কই বলো, এটার উপকেন্দ্র কত? আচ্ছা, আগে বলো তো এখানে এ এর মান কত? এখানে 8 আছে, একটু মনে মনে চিন্তা করো। 4 × 2 × x+3। একটু মনে মনে, এটা তো লেখা লাগে না। এ এর মান কত? এ এর মান কত? এ এর মান 2। এবার আমাকে তোমরা বলো এটা কোন ফরম্যাটের মতো আছে? y² = 4ax, এটা মনে মনে y² = 4ax এই ফরম্যাটে আছে। এইটার উপকেন্দ্র কত বলো? এইটার উপকেন্দ্র কত? 1,0। কার কার মনে আছে? এই ফরম্যাটের উপকেন্দ্র হচ্ছে 1,0। তাহলে এখানে x এর ভ্যালু a, y এর ভ্যালু 0। এখানে x এর জায়গায় কত আছে? x এর জায়গায় আছে x+3। তাহলে x+3 সমান হবে a, এবং y এর জায়গায় আছে y+√3। y এর জায়গায় y+√3 সমান 0। এই কে কে বুঝছো দেখো? এই ফরম্যাটের বেলায় উপকেন্দ্র 1,0, অর্থাৎ x এর ভ্যালু a, y এর ভ্যালু 0। এখানে x এর জায়গায় বসবে x+3 আর y এর জায়গায় বসবে y+√3। তাহলে a এর মান কত ভাইয়া? a এর মান হচ্ছে 2। a এর মান কত? a এর মান হচ্ছে 2। সুতরাং x = -1, y = -√3। তোমাকে যদি বলতো উপকেন্দ্র বাইর করো, তুমি এই পর্যন্তই লিখে রেখে দিতা যে -1, -√3। বাট প্রশ্নে চাইছে পোলার স্থানাঙ্ক। প্রশ্নে চাইছে কি? পোলার স্থানাঙ্ক। এখন আমাকে তোমরা বলো, ওয়েট, পোলার স্থানাঙ্কে নেওয়ার জন্য এই ম্যাথ করার দরকারই নাই। তোমরা আমাকে বলো এটা কোন চতুর্ভাগের বিন্দু? এইটা কোন চতুর্ভাগের বিন্দু বলো? -1, -√3 তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে খেয়াল করে দেখো, -π/3 মানে -60 ডিগ্রি হবে না, +π/3 মানে +60 ডিগ্রি হবে না, π/6 মানে 30 ডিগ্রি হবে না। এই যে 4π/3, 4π/3 মানে হচ্ছে 180 থেকে বড়, 180 থেকে বড়। তাহলে এটা সঠিক উত্তর। কে কে বুঝছো? দেখো, এটা হচ্ছে -60 ডিগ্রি ভাইয়া, এটা -π/3 মানে -60 ডিগ্রি, এটা π/3 মানে +60 ডিগ্রি, আর এইটা মানে π/6 মানে 30 ডিগ্রি। ভাইয়া, তৃতীয় চতুর্ভাগে
তৃতীয় চতুর্ভাগে থিটার মান 180 থেকে বড়, 180 থেকে বড়, 270 থেকে ছোট, মানে পাই থেকে বড়, পাই থেকে বড়, 180 থেকে বড়। এই দেখো এই ভ্যালুটা 180 থেকে বড়, পাইয়ের সহগ হচ্ছে 4/3, মানে এইটা 180 থেকে বড়। অ্যান্সার শেষ। বাট তুমি রেগুলার প্রসেস দিয়ে তো করতেই পারো। শোনো, আমার কনিক অধ্যায়ে কাজ হচ্ছে উপকেন্দ্র বাইর করা। এই বিন্দুটাকে কার্তেশীয় থেকে কিভাবে পোলারে নিতে হবে এইটা তোমরা সরল লেখা অধ্যায়ে পড়ছো। আচ্ছা, ওয়েভ অ্যাপে সাউন্ডে কি প্রবলেম হচ্ছে একটু বলো তো। ওয়েভ অ্যাপে সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? সাউন্ড তো ঠিক আছে আমার এখান থেকে। এই অনেকে বলতেছে ঠিক আছে। আচ্ছা, যাদের প্রবলেম হচ্ছে তোমরা ফেসবুক থেকে করো, যাদের প্রবলেম হচ্ছে তোমরা ফেসবুক থেকে করো। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই বলতেছে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, এইবার এই যে পরাবৃত্তটা, এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। একটু মনোযোগ সহকারে শোনো, কিছু লেখা লাগবে না, মনোযোগ সহকারে শোনো। y² সমান 4ax, এটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ 4a। x² সমান 4ay, এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমরা পড়ছি মডুলাস অফ 4a। তার মানে তোমরা কি একটা জিনিস খেয়াল করতেছো, এই যে y² সমান 4ax এই পরাবৃত্তে, অথবা x² সমান 4ay এই পরাবৃত্তে, দুইটা ক্ষেত্রেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে মডুলাস অফ 4a। ভাইয়া দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ, এই জন্য মডুলাস ইউজ করতে হবে, মডুলাস অফ 4a। তো খেয়াল করে দেখো, এখানে y এর উপরে আছে স্কয়ার, x এর সহগ 1, তাহলে কি আমরা বলতে পারি না যেই চলকের পাওয়ার 1 এই ফরম্যাটে যদি থাকে, যেই চলকের পাওয়ার 1 তার সহগই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? বলো, একটু বলো, কে কে বুঝতে পারতেছো? পরাবৃত্তের সমীকরণে যেই চলকের পাওয়ার 1 সেই চলকের সহগই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো এখানে x এর পাওয়ার 1, x এর সহগ 4a, এখানে y এর পাওয়ার 1, y এর সহগ 4a। বাট দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হইতে পারে না, এর জন্য মডুলাস করে দিতে হবে। তাহলে এখানে আমাকে বলো তো কোন চলকের পাওয়ার 1? দেখো x এর পাওয়ার 2, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, তাহলে এই যে y এর সহগ 12, এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কে কে বুঝছো? ভাই এই চমৎকার শর্টকাটটা, এটা আসলে মুখস্থ করার কিছু নাই, খেয়াল করে দেখো। x এর পাওয়ার 1 হইলে x এর সহগ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, y এর পাওয়ার 1 হইলে y এর সহগ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তবে এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা কি? সেটা হচ্ছে যার উপরে স্কয়ার আছে তার সহগ কিন্তু 1 হইতে হবে। দেখো y এর উপরে স্কয়ার থাকলে y এর সহগ হইতে হবে 1, x এর উপরে স্কয়ার থাকলে x এর সহগ হইতে হবে 1। এবার আমি একটা প্রশ্ন বানাই দিচ্ছি, এটা যদি এরকম থাকতো, x এর সামনে 2 থাকতো, এবার উত্তর কত হইতো বলো দেখি? এইবার কিন্তু অনেকেই ভুল করবে। ধরো এইটা সমীকরণটা আমি একটু চেঞ্জ করে দিলাম, যে ভাইয়া এখানে তো x স্কয়ারের সামনে সহগ 1 আছেই, অটোমেটিক 1 আছে, এই জন্য উত্তর y এর সহগ 12। কিন্তু যার উপরে স্কয়ার আছে তার সহগ যদি 1 না হয়, তাহলে আগে এটাকে 1 বানাইতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করে 1 বানাইতে হবে। এটা 2 দিয়ে ভাগ করলে x² - 2x + 6y - 20 = 0। এটা মনে মনে 2 দিয়ে ভাগটা তো আর লিখে করার দরকার নেই, তুমি মনে মনে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে x² এর সহগে 1, সহগ হবে কত? 1। তখন y এর সহগ হয়ে যাবে 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, তখন উত্তর হবে 6। কে কে বুঝছো একটু বলো? ভাইয়া এখানে যদি -6ও থাকতো, ধরো y এর সহগ -6, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কিন্তু নেগেটিভ হবে না, তুমি কিন্তু মডুলাস করে শুধু প্লাসটা নিবা। ঠিক আছে, আচ্ছা এখন বলো এটা কি শর্টকাট নাকি এটা মনে রাখা যায়? ভাইয়া পরীক্ষায় শর্টকাট মনে থাকবে না, তুমি যদি বুঝে বুঝে শিখতে পারো যে y² = 4ax ফরম্যাটটা এটা কিংবা এটা যেটাই হোক না কেন, যেই চলকের পাওয়ার 1 তার সহগই হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তবে যেই চলকের পাওয়ার 2 তার সহগ হইতে হবে কিছু নাই সামনে, মানে 1, কিছু নাই মানে 1। বুঝে বুঝে শিখবা, তাইলে মনে থাকবে। এবার এইটা বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোন চলকের পাওয়ার 1? কোন চলকের পাওয়ার 1? x এর পাওয়ার 1, x এর সহগ কত? 8। এখানে -8 থাকলে উত্তর +8 হবে। উত্তরে এখানে যদি x এর সহগ, এখানে যদি x এর সহগ -8ও থাকতো, -8ও থাকতো, সেটাও কি হইতো? +8ই হইতো। ওকে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। এবার আমাকে তোমরা বলো, গত ক্লাসে তোমাদেরকে অক্ষের সমীকরণ বাইর করা শিখাইছিলাম। প্রশ্নটা দেখো, অক্ষের সমীকরণ তোমরা লেখো না, তোমাদের কি মনে আছে? এই যে দেখো, একটু দাঁড়াও, y - β² = 4a × x - α। এইটার অক্ষের সমীকরণ কত বলো তো? মনে আছে এইটার অক্ষ? যার উপরে হোল স্কয়ার সেটা সমান 0। কার কার মনে আছে বলো?
যার উপরে হোল স্কোয়ার সেটা সমান 0। যদি এই ফরম্যাট থাকে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার সমান 4a ইন্টু, এটা একদম আমি বেসিক থেকে বুঝাইছিলাম, এটার অক্ষ যার উপরে হোল স্কোয়ার, যার উপরে হোল স্কোয়ার এক্স মাইনাস আলফা সমান 0। তার মানে যদি তোমাকে এরকম একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে বলে অক্ষের সমীকরণ বাইর করো, তোমার কি এখানে ডান পাশে কোনো কাজ করার দরকার আছে বলো? এই ডান পাশে এখানে কি আছে না আছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে একটু বলো? নাই। আমার কাজ হচ্ছে শুধু বাম পাশে হোল স্কোয়ার বানানো, বাম পাশে হোল স্কোয়ার বানানো। এখন এখানে কার উপরে স্কোয়ার আছে? এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, তাহলে এক্সটাকে হোল স্কোয়ার বানাইতে হবে। এই যে এতটুক 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 নিয়ে কাজ করো, শুধু এটাকে হোল স্কোয়ার বানাইতে হবে। দেখো কার উপরে স্কোয়ার আছে? এক্স এর উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স সংবলিত রাশিগুলাকে হোল স্কোয়ার বানাইতে হবে। 5 কমন নেও, 5 কমন গেলে এক্স স্কোয়ার প্লাস 6x। এবার দেখো এইটাকে হোল স্কোয়ার বানানোর জন্য কত যোগ করতে হবে? 2 ইন্টু, এই যে দেখো 6x মানে কি? 6x মানে 2x, 3 দুগুণে 6, তাহলে 3 স্কোয়ার। তারপর সমতা করার জন্য ওই পাশে কি আছে না আছে আমার দেখার দরকার নাই। দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 3 দুগুণে 6, তাহলে 5 ইন্টু x প্লাস 3 হোল স্কোয়ার। এই 5 দিয়ে তো ওই পাশে ভাগই করে দিব ভাই, এই 5 তো ওই পাশে ভাগ হবে, উত্তর হবে x প্লাস 3 সমান 0। কে কে বুঝছো? খুবই চমৎকার, 10 সেকেন্ডে হয়ে যাবে। যখন অক্ষের সমীকরণ বের করতে বলবে আমার কাজ হচ্ছে শুধু বাম পাশে হোল স্কোয়ার বানানো, বাম পাশে হোল স্কোয়ার বানানো। ডান পাশে কি আছে না আছে, সমতা করলে কি হবে না হবে আমার দরকার নাই দেখার। এখানে এক্স এর উপরে স্কোয়ার আছে, এক্স সংবলিত রাশিগুলোকে এক পাশে রেখে কমন নিয়ে হোল স্কোয়ার বানাইছি, তাহলে এক্স প্লাস 3 সমান 0। উত্তর হচ্ছে এক্স প্লাস 3 সমান 0। কে কে বুঝছো? ভাই এগুলাকে শর্টকাট বলে না, এইটাকে বলে যে টেকনিক, বেসিক বুঝে টেকনিক দিয়ে তাড়াতাড়ি ম্যাথ করা। দেখবা তোমার কলেজের টপাররা এরকম ম্যাথ 10 সেকেন্ডে করে ফেলে। তুমি চিন্তা করো ভাই ও কেমনে 10 সেকেন্ডে করলো, আমি 1 মিনিটেও পারি না, কারণ ওরা এই যে এমনে ম্যাথ করে। যতটুকু দরকার ততটুকু নিব। এইটা দেখি তাড়াতাড়ি কে কে পারে, তাড়াতাড়ি কে কে পারে খেয়াল করে দেখো। ভাইয়া অক্ষের সমীকরণ চাইছে, শুধু হোল স্কোয়ার বানাইতে হবে। কার উপরে স্কোয়ার আছে? ওয়াই এর উপরে স্কোয়ার আছে, এই যে ওয়াই, এই যে ওয়াই। এটা মনে মনেই বুঝে ফেলা যায়। ওয়াই স্কোয়ার আর 4y, মনে মনে কিছু লেখো না। ওয়াই স্কোয়ার প্লাস 4y, এটাকে হোল স্কোয়ার বানালে এখানে হবে 4, 2 এ 2 এ 4, ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। কে কে বুঝছো? দেখো এই যে ওয়াই এর উপরে স্কোয়ার আছে, তাহলে ফরম্যাট হবে এইটা, এইটা হবে ফরম্যাট ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস আলফা। কার উপরে স্কোয়ার আছে? ওয়াই এর উপরে স্কোয়ার আছে, আর এখানে আছে 4y, ওয়াই স্কোয়ার প্লাস 4y, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 দুগুণে 4, 2 স্কোয়ার মানে 4, ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার সমান 0। কে কে বুঝছো? ওয়াই প্লাস 2, এখানে যার উপরে স্কোয়ার, কার উপরে স্কোয়ার আছে? যার উপরে স্কোয়ার আছে সেটা সমান 0। অক্ষের সমীকরণ। বলো এটা কি শর্টকাট নাকি আমরা বেসিক বুঝে ম্যাথ পড়তেছি? পরীক্ষায় যদি শর্টকাট বলে নাও মনে নাও থাকে, তুমি করে আসতে পারবা, ঠিক আছে? ছোট্ট বন্ধুরা, এই ফেসবুকবাসী কি বলে? ওকে ঠিক আছে। হ্যাঁ এই যে দেখো এইটা। আচ্ছা আমাকে তোমরা বলো, আমরা যে গত ক্লাসে মোট 10টা ইনফরমেশন বাইর করা শিখছি, আমরা কি শুধুমাত্র এই দুইটা সমীকরণের জন্য শিখছি না? ওয়াই স্কোয়ার সমান 4ax আর একটা এক্স স্কোয়ার সমান 4ay। বলো আমরা কি ওই যে মাইনাসের জন্য শিখছি? একটু বলো আমাকে, যারা গত ক্লাসটা করছো মানে লেকচার 1 করছো, বলো সামনে যে মাইনাস আছে আমরা কি মাইনাসের জন্য, এই মাইনাসের জন্য ইনফরমেশন বাইর করা শিখছি? বলো। এই কেউ কিছু বলে না। আমরা তো শিখছি এই যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এই ফরম্যাটের জন্য 10টা ইনফরমেশন, এটার জন্য ইনফরমেশন। তো এটা কার সাথে মিলতেছে? এটার সাথে মিলতেছে। আমাকে বলো এটার দ্বিঘাতের সমীকরণ কি? বলো এটার দ্বিঘাত x ইকুয়ালস টু মাইনাসে। বলো আগে এটা কার কার মনে আছে? এই সমীকরণের দ্বিঘাত x ইকুয়ালস টু মাইনাসে, এখানে তো এটার কোনো দরকার নাই। আচ্ছা তো এখন দেখো সামনে মাইনাস, সামনে মাইনাস লিখে আমরা কিন্তু কোনো ইনফরমেশন শিখি নাই। তো আমরা এটাকে কি করবো জানো? মনে মনে চিন্তা করবো এটা এইভাবে, মাইনাসটাকে এ এর মধ্যে ঢুকাই দিবা। মাইনাসটাকে কার মধ্যে ঢুকাই দিবা জানো? এ এর মধ্যে। ধরো যে এরকম আছে, ধরো ধরো এরকম আসছে -8x, তুমি এটাকে এইভাবে লিখবা ওয়াই সমান 4 ইন্টু -2, এ এর মধ্যে মাইনাস ঢুকাই দিবা। তাইলে 4 ইন্টু এ ইন্টু এক্স, এই যে ওয়াই স্কোয়ার সমান 4ax। ভাইয়া এ এর মান -2 তো হইতেই পারে, বুঝছো? মাইনাস থাকলে সেটা এ এর ভিতরে ঢুকাই দিবা। এইবার আমাকে তোমরা বলো এখানে এ এর মান কত? এখানে এ এর জায়গায় কি আছে? মাইনাসে। এ এর জায়গায় মাইনাসে, তাইলে বলো এই সমীকরণের উৎকেন্দ্রিকতা, সরি এই সমীকরণের দ্বিঘাতের সমীকরণ x ইকুয়ালস টু মাইনাসে, x ইকুয়ালস টু -a। এখানে এ এর জায়গায় কি বসবে? মাইনাসে। সুতরাং উত্তর হচ্ছে x ইকুয়ালস টু +a বা x - a ইকুয়ালস টু 0। কে কে বুঝছো বলো?
ভাইয়া আমরা মাইনাস সংবলিত সমীকরণের জন্য আলাদা কোনো সূত্র শিখবো না। এই যে সামনে মাইনাস আছে, ওয়াই স্কোয়ার সমান -4x অথবা এক্স স্কোয়ার সমান -4ay, ওটার জন্য আলাদা কোনো সূত্র শিখবো না, আমরা মাইনাসটাকে এ এর মধ্যে ঢুকাই দিব। তো এই ফরম্যাটের জন্য দিকাক্ষ হচ্ছে x = -a, আর এখানে এ এর মান হচ্ছে x = এটা হচ্ছে এ এর মান, এ এর জায়গায় বসবে মাইনাসে, মাইনাসে প্লাসে, x - a = 0। সবাই কি বুঝতেছো? হ্যাঁ, আশা করি সবাই বুঝতেছো, তাই না? বোঝা তো উচিত। এবার এইটা বলো, সেম টাইপের নিয়ামকের সমীকরণ। ভাইয়া এটা কোন ফরম্যাটে আছে? ওয়াই স্কোয়ার সমান শুধু ওয়াই স্কোয়ার এবং এক্স আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax, ওয়াই স্কোয়ার সমান 4ax। এটা নিয়ামক কি? এটা নিয়ামক বা দিকাক্ষ x = -a, x = -a। তাহলে বলো এখানে a এর মান কত? ওয়াই স্কোয়ার সমান 9x। a এর মান বের করতে হবে। a এর মান কেমনে বের করবো? ওই যে এই ফরম্যাট আনতে হবে। এই ফরম্যাট কি করে আনবো? সামনে 4 নিয়ে আসো, ইচ্ছা করে মনে মনে হয়ে যাবে, ইচ্ছা করে 4 দিয়ে গুণ করো, সমতা ঠিক রাখার জন্য 4 দিয়ে ভাগ করো। এগুলা কিন্তু আসলে এই বয়সে লিখে করা লাগে না, এই বুড়া বয়সে 4 সামনে লিখবো, 4 দিয়ে ভাগ করো, তাহলে এ এর মান হচ্ছে 9/4। এ এর মান কত? 9/4। তাহলে x = -a, x = -9/4। কোনটার সাথে মিলছে? গুণ করে দাও। 4x -9 বাম পাশে এসে +9। এই যে বলো তো ওই জিনিসগুলা মজার না? 4x + 9 = 0। বলো জিনিসগুলা কি মজার নয়? সত্যি করে বলো, আমি কি বাড়ায় বলতেছি? আমি কি বাড়ায় বলতেছি? বাড়ায় বলতেছি? ওকে না, হ্যাঁ ঠিক আছে। এই যে পরাবৃত্তের দ্বিঘাক্ষের সমীকরণ, বলো আচ্ছা এইটা কি ডিরেক্ট এই ফরম্যাটে আছে? বলো এখন বলো। ওয়াই স্কোয়ার সমান 4ax, এটা কি ডিরেক্ট এই ফরম্যাটে আছে? না, কারণ ওয়াই স্কোয়ার আছে, এক্স আছে, এবং এইটা ছাড়াও আরো দেখো আরো ওয়াই সংবলিত পদ আছে। যদি শুধু ওয়াই স্কোয়ার এবং শুধু 8x থাকতো তাহলে এই ফরম্যাট হয়ে যেত। তাহলে এটাকে কোন ফরম্যাট বানাইতে হবে? যে এই ফরম্যাট, এই যে y - β² সমান 4a × x - আলফা। আগে এই ফরম্যাট বানাইতে হবে, বাম পাশে হোল স্কোয়ার, বাকি সব কিছু ডান পাশে। দেখো তাহলে ওয়াই গুলাকে বাম পাশে আনো, y² - 8y সমান 8x। এবার আমাকে মনে মনে বলো এটাকে হোল স্কোয়ার বানানোর জন্য এখানে কত যোগ করতে হবে? বলো 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 × y × 4, 4 × 2 = 8। তাহলে এই যে 4² এটা হচ্ছে b, 4² মানে 16, ডান পাশেও 16 যোগ করতে হবে। এটা তো মনে মনে ভাইয়া এইরকম ম্যাথ। হোল স্কোয়ার বানানোর জিনিস কি ভাই? ইন্টারমিডিয়েটে শেখার জিনিস। 2ab 4 × 2 = 8, 2ab 2 × 4 = 8, তাহলে b এর মান 4, 4² a² - 2ab + b²। তাইলে y - 4, y - 4 হোল স্কোয়ার সমান এখান থেকে 8 কমন নিব, x এর সহগ যা থাকবে সেটা কমন, x + 2। 8 মানে হচ্ছে 4 × 2। এবার বলো আগে a এর মান কত? বলো a এর মান কত? ম্যাথ শেষ। এই দুইটা লাইন তুমি যদি 20 সেকেন্ডে করে ফেলতে পারো, 20 সেকেন্ডে করে ফেলতে পারলে ম্যাথ শেষ। ভাই খেয়াল করে দেখো, তোমার কাছে বলছে দ্বিঘাক্ষের সমীকরণ, এই যে ফরম্যাট, এটার বেলায় দ্বিঘাক্ষ হচ্ছে x = -a, নিশ্চয়ই মনে আছে। এটার বেলায় x = -a, এটার বেলায় কি হবে? এটার বেলায় x এর জায়গায় কি বসবে বলো তো? এটা তো দেখেই বুঝে ফেলা যায় মনে মনে। এগুলা তো তুমি লিখবা না, এখানে x এর জায়গায় কি আছে? x এর জায়গায় বসবে x - আলফা, x এর জায়গায় x - আলফা। তাহলে মনে মনে বসাও এখানে x এর জায়গায় x + 2। ভাই এগুলা কিন্তু তুমি মনে মনে চিন্তা করার জিনিস, এখন এগুলা লেখার জিনিস না। x এর জায়গায় বসবে x + 2 - a, a এর মান হচ্ছে 2, তাহলে -2। দেখো -a, a এর মান হচ্ছে 2, তাহলে উত্তর কি? উত্তর কোনটা? ওইদিকে গেলে হয়ে যাবে -2 - 4। ওই যে সঠিক উত্তর সি। বলো কোনিক সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে? এখন এই ম্যাথগুলা যদি x² = 4ay এই ফরম্যাট দিয়ে আসে, তখন দ্বিঘাক্ষ কি হবে? x এর জায়গায় y হয়ে যাবে, জাস্ট x এর জায়গায় y, এখানে x - আলফার জায়গায় হবে y - β। পারবা তোমরা? গত ক্লাসটা এত সুন্দর করে বুঝাইছি। এইবার এইটা চমৎকার একটা প্রশ্ন। এই যে একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? তোমরা লেখো না, কিছু লেখো না, মনে মনে হয়ে যাবে, কিছু লিখবা না। দেখো আগে আমাকে বলো এখানে কোন চলকের পাওয়ার 1? কোন চলকের পাওয়ার 1 বলো? অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল বলো? আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এটা রাফ চিত্র আঁকাবো আর কিচ্ছু না, এই পরাবৃত্তে কোন চলকের পাওয়ার 1? y এর পাওয়ার 1।
তাহলে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। ধরো এটা তো শীর্ষবিন্দু মূল বিন্দু হবে না, শীর্ষবিন্দু কত আমার বাইর করার দরকারও নাই। ধরো এই যে ওয়েট, ধরো এখানে শীর্ষবিন্দু, ধরো ধরো এখানে শীর্ষবিন্দু, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল হলে পরাবৃত্ত উপরের দিকেও হা করতে পারে, নিচের দিকেও হা করতে পারে। এখানে যেহেতু ওয়াইটা বাম পাশে আছে, ডান পাশে গেলে মাইনাস হবে, নিচের দিকে হা করবে। তুমি যে কোনো একদিকে চিন্তা করো। শোনো এখানে এই যে শীর্ষবিন্দু ধরো, ধরো এই পরাবৃত্তটার y এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। এখন পরাবৃত্ত চাইলে উপরের দিকেও হা করতে পারে, নিচের দিকেও হা করতে পারে। ধরো এটা আমার এখানে কনসার্ন জিনিস না, তুমি খালি আগে একটা ধরো আমি দুইটাই আঁকাইলাম। এইবার তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্ব অনুভূমিকের সাথে কত কোণ তৈরি করে। দেখো ধরো উপকেন্দ্রিক লম্ব যে এটা উপকেন্দ্র, এই যে উপকেন্দ্রিক লম্ব। এবার বলো উপকেন্দ্রিক লম্বটা এক অক্ষের কি সমান্তরাল না, এখানে হোক বা এখানে হোক। ধরো এই যে উপকেন্দ্র, ভাই উপকেন্দ্রিক লম্ব এক অক্ষের কি সমান্তরাল না, একটা জিনিস চিন্তা করো। এই যে এক অক্ষ, এই যে y অক্ষ। কে কে বুঝতেছো যে ভাই তুমি কি চিন্তা করবা, পরীক্ষার হলে কি চিন্তা করবা? শোনো y এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, আর উপকেন্দ্রিক লম্ব অক্ষরেখার উপর লম্ব, তাইলে অক্ষরেখা যেহেতু y অক্ষের সমান্তরাল, তাহলে উপকেন্দ্রিক লম্ব x অক্ষের সমান্তরাল। আর সমান্তরাল রেখার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কে কে বুঝছো একটু বলো। পরীক্ষায় কিচ্ছু চিত্র আঁকাইতে হবে না, আমি তোমাকে বুঝাই দিলাম যে অক্ষরেখা যদি y অক্ষ হয় বা y অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্ত যেই দিকেই হা করুক, সে y অক্ষের ধনাত্মক দিকে বা ঋণাত্মক দিকে যেই দিকে হা করুক না কেন, যেহেতু অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তাহলে উপকেন্দ্রিক লম্ব হবে x অক্ষের সমান্তরাল, উপকেন্দ্রিক লম্ব হবে x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল রেখা তো ভাই x অক্ষের সাথে এই অনুভূমিক মানে কি, অনুভূমিক মানে কিন্তু x অক্ষ। তোমাকে বলছে যে উপকেন্দ্রিক লম্ব x অক্ষের সাথে কত কোণ তৈরি করবে, 0 ডিগ্রি। এইবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, এটাও তো সেমই নাকি, এই যে এটার বেলায় যদি সেম প্রশ্নটা করতো যে এই সমীকরণ ধরো y স্কয়ার সমান 8x প্লাস 8y, y স্কয়ার সমান 8x প্লাস 8y, বলো এখানে কি হইতো উত্তর? সেম প্রশ্ন, y স্কয়ার সমান 8x প্লাস 8y। ধরো তোমাকে বললো এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব অনুভূমিকের সাথে মানে x অক্ষের সাথে কত কোণ তৈরি করে, বলো এটার বেলায় কি হইতো? তাড়াতাড়ি বলো। এখানে অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল, কারণ এখানে y এর পাওয়ার আছে স্কয়ার আছে, y এর আছে স্কয়ার, আর x এর পাওয়ার 1। কেউ আবার এখানে y এর পাওয়ার 1 দেখা বলো না যে y এর পাওয়ার 1, ভাই y এর উপরে কিন্তু এখানে স্কয়ার আছে, তাহলে x এর পাওয়ার 1, তাহলে অক্ষরেখা হবে এবার x অক্ষের সমান্তরাল। এই যে অক্ষরেখা হবে x অক্ষের সমান্তরাল। এইবার পরাবৃত্ত যদি এইদিকে হা করে কিংবা এইদিকে যেদিকে হা করুক না কেন, উপকেন্দ্রিক লম্ব হবে y অক্ষের সমান্তরাল। দেখো অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, উপকেন্দ্রিক লম্ব হবে y অক্ষের সমান্তরাল, আর y অক্ষের সমান্তরাল রেখা অনুভূমিকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তখন উত্তর হইতো 90 ডিগ্রি। কে কে বুঝছো এটা? কে কে বুঝছো? খুবই চমৎকার একটা প্রশ্ন, একটু বলো তো ভাই বুঝছো কিনা? অক্ষরেখা যে অক্ষের সমান্তরাল, উপকেন্দ্রিক লম্ব তার অন্য অক্ষের সমান্তরাল। কারণ কি? কারণ অক্ষরেখা অক্ষরেখা এবং উপদিক লম্ব এটা লম্ব ভাবে থাকে। ঠিক আছে, ভেরি গুড, ওকে ফাইন। এইবার এইটা ওই যে 10 নাম্বার সূত্রটা, y স্কয়ার সমান 8x, পরাবৃত্তের উপর স্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব 8 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত? একটু চিন্তা করে দেখো। ধরলাম ওই বিন্দুর স্থানাঙ্ক px, y, ধরলাম পরাবৃত্তের উপর অবস্থিত কোন একটা বিন্দু px, y। তোমার কি মনে আছে এই যে এই ফরম্যাট y স্কয়ার সমান 4ax, y স্কয়ার সমান 4ax, এই ফরম্যাটে উপকেন্দ্রিক দূরত্বের সূত্রটা কি বলো? মনে আছে a প্লাস এক্স, প্রশ্ন মতে a প্লাস এক্স সমান 8। একটু চিন্তা করো, ধরলাম যে পরাবৃত্তের উপরস্থ এমন একটা বিন্দু, তোমাকে স্থানাঙ্ক বের করতে বলছে, ধরলাম px, y, তার উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 8। ভাই এই যে ফরম্যাটটা, এই যে y স্কয়ার সমান, দেখো a এর মান কত এখানে, মনে মনে 7 দুগুণে 8, y স্কয়ার সমান 4ax, এখানে a এর মান হচ্ছে 2। তাহলে এই ফরম্যাটে উপবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস এক্স, তাহলে a এর মান 2, a এর মান 2, সুতরাং x এর মান কত? 6। দেখো এবার 6 কোথায় কোথায় আছে? 3টা অপশনে 6 আছে, কাজে আমার আরো ক্যালকুলেশন করা লাগবে। ওকে 6 পাইলাম। এবার y দরকার, দেখো বুঝ পেয়ে গেছি 6, y দরকার। কেমনে পাবো ভাইয়া? পরাবৃত্তের উপরে স্থিত বিন্দু, এই বিন্দুটা যেহেতু পরাবৃত্তের উপর আছে, তাহলে এই বিন্দুটা অবশ্যই এই পরাবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে।
তাহলে এক্স এর জায়গায় বসায় দেও 6, বুঝতেছো? এই বিন্দুটা তো পরাবৃত্তের উপরে স্থিত বিন্দু, তাহলে এই বিন্দুর ভুজ আমি এক্স এর জায়গায় বসাতে পারি। তাহলে এক্স এর জায়গায় 6 বসাও, 6 8 48। সুতরাং ওয়াই সমান প্লাস মাইনাস √48। √48 মানে কি? √48, 48 মানে 16 × 3, 48 মানে হচ্ছে 16 × 3। তাহলে 16কে বর্গমূল করলে 4 আর 3কে বর্গমূল করলে 4√3। এই যে প্লাস মাইনাস 4√3। কে কে বুঝছো? ওকে ভাইয়া, যখন তোমাকে কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব দিয়ে দিবে, তোমাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে, তখন বিন্দু হতে পারে দুইটা। দেখো দুইটা বিন্দু, কিন্তু তুমি যখন 6 বাইর করছো যে এখানে হবে 6, এটা তো হবে না। এখানে দেখো একটা +4√3, একটা -4√3, আর একটা +-4√3। ভাই তুমি এমনি কিন্তু উত্তর দেখাই ফেলতে পারো। উত্তরে কিন্তু দুইটা বিন্দু হবে। কেন দুইটা? দুইটা বিন্দু কেন খেয়াল করে দেখো। ধরো এই যে একটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপকেন্দ্র থেকে সমান দূরত্বে, ধরো 8 একক দূরত্বে বিন্দু কয়টা হইতে পারে? দুইটা হইতে পারে না? একটা উপরের দিকে, একটা নিচের দিকে। কে কে বুঝছো? ভাইয়া উপকেন্দ্রিক দূরত্ব সেম, ধরো যে এটা 8, একটা বিন্দু হইতে পারে উপরের দিকে, একটা ধরো পি উপরের দিকে আর একটা কি নিচের দিকে। ধরো এটা হবে 6,4√3, এটা হবে 6,-4√3। কাজেই যে কোনো পরাবৃত্তে তোমাকে যদি উপকেন্দ্রিক দূরত্ব দিয়ে বলে বিন্দুর স্থানাঙ্ক বের করো, একই উপকেন্দ্রিক দূরত্বে বিন্দু হইতে পারে দুইটা, উপরের দিকে একটা, নিচের দিকে একটা। তো অনেকে 6 বের করে একটাতে আছে শুধু +4√3, একটাতে শুধু মাইনাস, তাহলে প্লাস মাইনাস দুইটা থাকবে, দাগাই ফেলতে পারে অনেকেই। বুঝছো? ওকে, ঠিক আছে, গুড। এরপরে এইটা বলো, y² = 9x। এটাও তো এই ফরম্যাটই, y² = 4ax। উপরে স্থিত পি বিন্দুর কোটি হচ্ছে 12। তোমাকে বলছে উপরে কেন্দ্রিক দূরত্ব কত? দেখো উপকেন্দ্রিক দূরত্ব মানে কি a + x, যেহেতু ফরম্যাট হচ্ছে দেখো y² = 4ax। এই ফরম্যাট থাকলে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a + x। তাহলে আগে a বাইর করি। y² = 4 × আগে সাইড দিয়ে গুণ, তারপর সাইড দিয়ে ভাগ। এটা মনে মনে, এটা কিন্তু আসলে এই বয়সে লেখাটা বেমানান। জাস্ট 4 দিয়ে গুণ করলে সামনে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে 9/4, তাহলে a এর মান হচ্ছে 9/4। a এর মান পেয়ে গেছি। বুঝে দেখো উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a + x, আর x দরকার। তোমাকে বলে দিছে পি বিন্দুর কোটি 12। তুমি মনে মনে চিন্তা করো যে পি বিন্দুর স্থানাঙ্ক x, 12। দেখো পি বিন্দুর কোটি দেওয়া মানে y এর মান দেওয়া, সিদ্ধ করো, x বাইর করো, শেষ। সিদ্ধ করে দাও। যেহেতু এই বিন্দুটা এই পরাবৃত্তের উপরে স্থিত, তাহলে সিদ্ধ করা যাবে। তাহলে y এর জায়গায় বসাও 12, 12² 9 × x, তাহলে 144 = 9x। 144কে 9 দিয়ে ভাগ করলে কত? 16। 144 9 দেখো ভাগ করলে কত হবে? 16 হবে, কারণ 10 16 160, 9 16 144। এই যে দেখো, তাহলে উত্তর কত হবে? a + x। উত্তর হবে a + x। আচ্ছা দশমিকে আছে 9/4 মানে 9/4 মানে 2.25, আর এটা 16, তাহলে যোগ করে দাও 2.25 + 16 18.25, 18.25। খুবই সুন্দর একটা ম্যাথ। এই কে কে বুঝছো? খুবই চমৎকার, খুবই সহজ। এটা 2 সমস্ত 4/1, 4/1 মানে 0.25, এটা সবাই জানো। এতটুকু ক্যালকুলেশন এটা মনে মনেই করে ফেলা যায়। আচ্ছা এইবার প্রশ্নটা পড়ো, নাম্বারটা লিখো 27 এবং প্রশ্নটা পড়ো। একটি পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া, দ্বিকাক্ষ দেওয়া মানে নিয়ামক দেওয়া, তোমাকে বলছে অক্ষরেখার সমীকরণ। এবার তোমরা কি জানো যে অক্ষরেখা নিয়ামকের উপর লম্ব এবং উপকেন্দ্রগামী? কে কে জানো? এটা রাফ চিত্র আঁকি। ধরো এই যে অক্ষরেখা, এই যে পরাবৃত্ত, এই যে উপকেন্দ্র, আর এই যে নিয়ামক। এটা কে কে জানো? দেখো অক্ষরেখা, এই যে অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব এবং উপকেন্দ্রগামী। তাহলে এটা দেওয়া আছে ভাইয়া, পরীক্ষায় চিত্র আঁকার দরকার নাই। এই রেখার উপর লম্ব রেখা, এই বিন্দুগামী, তাহলে এটার উপর লম্ব রেখা, সরল রেখা, এটা সরল রেখার মেথ। 2x + y, 2x + y, x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ, সমান এই রেখার বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ। x এর জায়গায় বসবে -1 -2 প্লাস y এর জায়গায় বসবে 1, তাহলে -1 এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, শেষ। যারা সরল রেখা অধ্যায় ক্লাস করছো, এটা তোমাদের জন্য পানি ভাত। যে ভাইয়া অক্ষরেখার সমীকরণ চাইছে, অক্ষরেখা নিয়ামক রেখার উপর লম্ব রেখা
এবং এই বিন্দুগামী। অক্ষরেখা অবশ্যই উপকেন্দ্রগামী, এটা আমরা সবাই জানি। অক্ষরেখা উপকেন্দ্র দিয়ে যায় এবং নিয়ামকের সাথে কি, নিয়ামকের সাথে লম্ব। শেষ। কোনটার সাথে মিলছে? 2x + y + 1। ভাইয়া এই রেখার লম্ব রেখা x এর সহগ y এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ ইকুয়ালস টু এটার বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিব, x এর জায়গায় -1 y এর জায়গায় +1। শেষ। ওকে গুড। এইবার এই ম্যাথটা দেখো, সাস্টে আসছিল। সাস্টে আগে এরকম খুবই কনসেপচুয়াল কিছু প্রশ্ন আসতো, কিন্তু এখন গুচ্ছবর্তী পরীক্ষায় তো আর অত কঠিন দেয় না, বাট মাঝে মধ্যে এটা কঠিনও না, আসতে পারে, এরকম সুন্দর সুন্দর প্রশ্ন আসতে পারে। দেখো একটা পরাবৃত্তের দিকাক্ষ দেওয়া আছে x = 1, ধরো x = 1 এবং শীর্ষবিন্দু দেওয়া। আচ্ছা তোমরা আগে আমাকে দেখে বলো, দিকাক্ষ x = সামথিং, এটা +a কিংবা -a যাই হোক না কেন, x = সামথিং, দিকাক্ষ যদি x = সামথিং হয়, এটার ফরম্যাটটা কোনটা একটু বলো মনে মনে, এটা প্রথমটা নাকি দ্বিতীয়টা বলো। দিকাক্কের সমীকরণে x থাকে প্রথমটাতে নাকি দ্বিতীয়টাতে? দেখো এটার নিয়ামক বা দিকাক্ষ x = -a, আর এটা কিন্তু y = -a। ভাই এখানে মাইনাসে নাকি প্লাসে ওইটা পরে, ওখানে তো মাইনাস মানে প্লাস হয়েছে হয়তো, বাট x আছে কোনটাতে? এইটাতে, এই যে এইটা। এগুলো কিন্তু মনে মনে চিন্তা করা লাগবে ভাই, যেহেতু দিকাক্কের সমীকরণে x আছে। দেখো দিকাক্কের সমীকরণে x আছে মানে ফরম্যাটটা হচ্ছে y² = 4x। এখন কথা হচ্ছে এইটার শীর্ষবিন্দু তো মূল বিন্দু, বাট ওখানে তো শীর্ষবিন্দু মূল বিন্দু না। দেখো শীর্ষবিন্দু কি 3,0, তাইলে সমীকরণটা কি হবে বলো? সমীকরণটা হবে y - β y - 0² সমান 4a × x - আলফা। এতটুকু কে কে বুঝছো যে শুধুমাত্র a এর মান বের করতে পারলেই ম্যাথ শেষ? শুধুমাত্র a এর মান বের করতে পারলেই ম্যাথ শেষ, এতটুকু কে কে বুঝছো বলো? ওয়েট, যে ভাই দিকাক্কের সমীকরণে x আছে, x = ধরো -a, এটা কোন ফরম্যাট? এই যে এই ফরম্যাট। যারা গত ক্লাসটা করছো মানে লেকচার 1 করছো পার্ট 1, এই ফরম্যাটে দিকাক্কের সমীকরণে x থাকে আর x² = 4ay, এটার দিকাক্কের সমীকরণ হচ্ছে y = -a, সেখানে x থাকে না, তাহলে এখানে ফরম্যাটটা হবে এইটা y² = 4x। এখন এখানে তো শীর্ষবিন্দু মূল বিন্দু, এটার বেলায় তো শীর্ষবিন্দু মূল বিন্দু, বাট এখানে তো শীর্ষবিন্দু মূল বিন্দু না, ধরো আলফা, β, তাহলে সমীকরণ হবে y - β² = 4a × x - আলফা। মানে শুধুমাত্র a এর মান বের করতে পারলে ম্যাথ শেষ। a এর মান বের করতে পারলে কি শেষ? ম্যাথ শেষ। এবার আমাকে তোমরা বলো, কি বলবা? খেয়াল করে দেখো, এই যে এখানে দিকাক্ষ, একটু চিন্তা করে দেখো। ওয়েট, দিকাক্কের সমীকরণ যদি হয় x = 1, তাহলে দিকাক্কের ছেদবিন্দু কত? দাঁড়াও, এটা মনে মনে শোনো, এটা কিছু লিখাই লাগে না। ওয়েট দাঁড়াও, ধরো এই যে একটা পরাবৃত্ত, একটু ওয়েট, মনে মনে চিন্তা করো, তার শীর্ষবিন্দু 3,0, শীর্ষবিন্দু 3,0, এই যে এটা 3,0, আর এটা হচ্ছে দিকাক্ষ। এটা সমীকরণ ধরো x = 1, বলো এটা যদি x = 1 হয় তাহলে এই বিন্দুটা কত? ভাইয়া এটা যেহেতু অক্ষরেখা x অক্ষ, x অক্ষে কোটি শূন্য না? একটু শোনো আমার কথা, শোনো, এটা মনে মনে কেমনে চিন্তা করবা। x = 1 এটা দিকাক্ষ, তাহলে মানে নিয়ামক রেখা, তাহলে নিয়ামকের পাদবিন্দু কি হবে? 1,0, 1,0, কারণ x অক্ষে কোটি শূন্য। এখন আমাকে বলো, এই যে শীর্ষবিন্দু থেকে এটা 3,0, এটা 1,0, তুমি মনে মনে চিন্তা করো, এটা হচ্ছে 1,0 ভাই, x অক্ষের ছেদবিন্দু, এটা 3,0। এই নিয়ামকের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু এই দূরত্বটাই তো a, বলো এই দূরত্বটা কত? ভাই 1 থেকে 3 হয়েছে, কত কত? এগুলো কিচ্ছু লিখাই লাগে না, একটু শোনো। এই যে x = 1, এই নিয়ামক রেখাটা x অক্ষের পাদবিন্দু, মানে নিয়ামক রেখার পাদবিন্দু 1,0, x অক্ষে কোটি শূন্য 1,0, আর শীর্ষবিন্দু 3,0। ভাই 1 থেকে 3, এটাই তো a এর মান। a এর মান কত? 2। এই যে a এর মান কত ভাই? এটা তো শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব, এটাও a, আবার শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, এটাও তো a। মনে আছে? তাহলে a এর মান কত? 2। a এর মান 2, 4 দুগুণে 8, কে কে বুঝছো? তাহলে উত্তর কোনটা মিলছে? y² = 8 × x - 3। এই যে একটু বলো তো কে কে বুঝছো? খুবই চমৎকার ম্যাথ, খুবই ইজি। যারা আমার গতকালকের লেকচার 1 পার্ট 1 ক্লাসটা করছো, এটা তোমার বোঝা উচিত, এটা বোঝা উচিত, মানে মনে মনে হয়ে যাওয়া উচিত। একটু বলো যে ভাই নিয়ামকের সমীকরণে x আছে, তাহলে ফরম্যাট y² = 4x, কিন্তু এটা তো শীর্ষবিন্দু মূল বিন্দু না,
শীর্ষবিন্দু 3,0 মানে আলফা কমা বিটা। তাহলে সমীকরণ y মাইনাস বিটা হোল স্কয়ার সমান y মাইনাস 0 হোল স্কয়ার সমান 4 ইনটু x মাইনাস আলফা। এর মান কত? এই যে নিয়ামকের সাথে বিন্দু 1,0 মানে 1 আর শীর্ষবিন্দুর ভুজ 3, 1 আর 3 এর মধ্যে দূরত্ব হচ্ছে 2, এর মান কত? 2, 7 দুগুণে 8, 7 দুগুণে 8, 7 দুগুণে 8। ওকে, ঠিক আছে। এইবার এইটা বলো, উপকেন্দ্র দেওয়া, নিয়ামক দেওয়া। আচ্ছা, একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া, নিয়ামক দেওয়া, আর কিছু জানা লাগে? একটা পরাবৃত্তের তুমি ব্যাক ক্যালকুলেশন করতে পারো, তুমি অপশন টেস্ট করতে পারো। প্রথম কথা দাঁড়াও, এটা নর্মাল নিয়মটাকে বলি। আচ্ছা, নর্মাল নিয়মটা মনে আছে? পরাবৃত্তে এসপি সমান পিএম। দাঁড়াও, অপশন টেস্ট করেও দেখাই, এটা নর্মাল নিয়মটাও দেখাই। পরাবৃত্তে এসপি সমান পিএম, এটা হচ্ছে এস, আর পি মানে হচ্ছে যে কোনো একটা বিন্দু, ধরো এক্স কমা ওয়াই, ওই যে কণিকের সাধারণ সমীকরণ দেখাইছিলাম। তাহলে এসপি রুট ওভার অফ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার সমান পিএম। পিএম হচ্ছে দূরত্ব, লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, উপরে ওয়াই প্লাস 4, নিচে ওয়াই এর সহগ রুট ওভার অফ 1, 1 কেস হলো 1, লম্ব দূরত্ব। এই যে এসপি বাইর করছি, ধরলাম পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু পি। যখন একটা পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া থাকে, নিয়ামক দেওয়া থাকে, আর কিছু লাগে না তার সমীকরণ বের করার জন্য, কারণ পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা 1, এটা আমাদের মুখস্থ। তাহলে এসপি সমান পিএম। এবার উভয়পক্ষকে স্কোয়ার করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার সমান ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার। এখানে রুট ওভার করি নাই, কারণ 1কে রুট করলে 1ই হয়। রুট ওভার অফ এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার, এখানে এক্স এর সহগ 0, ওয়াই এর সহগ 1, 1কে স্কোয়ার করলে 1, রুট করলে 1ই হয়। এখন দেখো, এক্স স্কোয়ার সমান ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। এটা সূত্র পড়ে গেছে, কোন সূত্র বলো তো? এই যে এটাকে ডান পাশে নিয়ে গেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদেরকে মনে আছে এটা 4ab এর সূত্র? এটা হচ্ছে 4 ইন্টু এ ইন্টু বি, 4 ইন্টু এ ইন্টু বি। কার কার মনে আছে? এটা 4ab এর সূত্র। তাহলে 4 4 16, 4 4 16 ভাই, শেষ। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে রেগুলার প্রসেস। বাট কেউ যদি অপশন টেস্ট করতে চায়, অপশন টেস্ট যে নিয়ামক রেখা কোনটা মিলাই ফেলবো, তুমি অপশন টেস্ট করে বার করে ফেলতে পারো। এটা হবে না, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এই পাশে মাইনাস হবে, এটা হবে 3। দেখো তুমি এটার এ এর মান বের করো, এটার এ এর মান হবে 4 ইন্টু মাইনাস 4, এ এর মান মাইনাস 4, এটার এ এর মান 4, এটার এর মান 3 4 12, এ এর মান 3, আর এটা তো হবেই না, এটা তো ওয়াই স্কোয়ার হবেই না। শোনো, যেহেতু উপকেন্দ্র এটা ওয়াই অক্ষের উপর আছে, দেখো এই বিন্দুটা দেখেই বুঝতেছো এটা ওয়াই অক্ষের উপর, এবং নিয়ামক রেখার সমীকরণে শুধু ওয়াই আছে, এক্স নাই। তাহলে এটার ফরম্যাট হবে এক্স স্কোয়ার সমান 4ay। তুমি অপশন টেস্ট, কেউ যদি অপশন টেস্ট করো, এটা এ এর মান মাইনাস 4, এটা হবে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, মাইনাস মাইনাসে প্লাস, ওই দিকে আসলে মাইনাস হয়ে যাবে। শুধু এটার বেলায় মিলবে যে এ এর মান 4, নিয়ামক রেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 4, বাম পাশে আনলে ওয়াই প্লাস 4 সমান 0। এই বুঝছো? দেখাই দিই, দাঁড়াও। এই যে এটার বেলায় এ এর মান হবে 4 4 16 4, এটা নিয়ামকের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস 4 কে বাম পাশে আনলে প্লাস 4। বুঝছো? বাট এগুলো আসলে, এটা আসলে অপশন টেস্ট করার চাইতে নর্মাল প্রসিডিউরটাও তো 30 সেকেন্ডে হয়ে যায়, নর্মাল প্রসিডিউরটাও 30 সেকেন্ডে হয়ে যায়। তুমি চাইলে অপশন টেস্টও করতে পারো। আর এটার বেলায় মাইনাসে প্লাস 4 হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে বাম পাশে এসে, কিন্তু এটার বেলায় তুমি যদি বাইর করো, এটার বেলায় হবে এই যে এ ইকুয়ালস টু -4, সামনে মাইনাস আছে, -4, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ, ওয়াই সমান মাইনাসে প্লাস 4, তাহলে বাম পাশে এসে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, কিন্তু প্রশ্নে প্লাস আছে, তাহলে এই যে সঠিক উত্তর এটা। বাট অপশন টেস্ট এইগুলা করলে একটু সময় বেশি লেগে যেতে পারে নর্মাল প্রসিডিওরের চাইতে, এই জন্যে অপশন টেস্টটাকে সাজেস্ট করি না, নর্মালভাবেই করে ফেলো। এইবার কিছু লেখা লাগবে না, এগুলা ক্লাসের স্লাইডে থাকবে, তুমি খালি দেখো। কি দেখবা? ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এটা একটা সরল রেখা। এই সরল রেখায় এম এর পরিচয় কি বলো? তাড়াতাড়ি কমেন্টে বলো। সবাই সরল রেখা অধ্যায়ে পড়ে আসছো। এম হচ্ছে এই রেখার ঢাল, আর সি হচ্ছে একটা ধ্রুবক ওয়াই অক্ষের ছেদকৃত অংশ। তোমার সি এর পরিচয় যে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, ওইটা না জানলেও চলবে, খালি জেনে রাখো এম হচ্ছে ঢাল আর সি ধরো ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, মনে রাখলাম। যদি এই পরাবৃত্তটার স্পর্শক হয়, স্পর্শক মানে একটা বিন্দুতে স্পর্শ করে, ধরো এটা হচ্ছে পরাবৃত্তটা এবং এটা হচ্ছে রেখাটা, এই যে জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে,
স্পর্শক মানে জাস্ট একটা বিন্দুতে টাচ করে যাবে। তো এই রেখাটা যদি এই পরাবৃত্তের স্পর্শক হয় তাহলে শর্ত হচ্ছে এটা মুখস্থ করো, সি ইকুয়ালস টু এ বাই এম হইতে হবে। এটা মুখস্থ, পরীক্ষায় আসবে। এই সরলরেখাটি এই পরাবৃত্তের স্পর্শক হইলে শর্ত হচ্ছে সি সমান হবে এ বাই এম, এবং স্পর্শবিন্দু এটাও পরীক্ষায় আসে এ বাই এম স্কোয়ার কমা 2a বাই এম। এই দুটা মুখস্থ করো, এইটা এবং এইটা একবার টুডস্ত মুখস্থ। আর এইটা পরীক্ষায় এখনো পর্যন্ত আসে নাই কোথাও। যদি এই যে এই পরাবৃত্তের জন্য এক্স স্কোয়ার সমান 4ay, পরাবৃত্তের সমীকরণটা যদি ওয়াই স্কোয়ার সমান 4x না হয়ে এক্স স্কোয়ার সমান 4ay হয়, তুমি এটাও মুখস্থ করে ফেলো। পরীক্ষায় এইটা 1 নাম্বার টাইপটা বেশি আসে, এখনো পর্যন্ত শুধু 1 নাম্বারটাই আসছে পরীক্ষায়, 2 নাম্বারটা আসে না, বাট মুখস্থ করে রাখো। এটার বেলায় সি ইকুয়ালস টু মাইনাস এ এম স্কোয়ার এবং স্পর্শবিন্দু 2am, am স্কোয়ার, কবে যে সইলে আসে বলা যায় না। একটু কষ্ট করে এতটুকু মুখস্থ রাখতে পারা উচিত, এতটুকু মুখস্থ রাখতে পারা উচিত। দেখো y ইকুয়ালস টু mx প্লাস c, সরলরেখার ফরম্যাট কিন্তু দুইটাতেই সেম। সরলরেখা ওই যে সরলরেখার ঢাল সমীকরণ, তার m হচ্ছে ঢাল, c হচ্ছে y অক্ষের ছেদকৃত অংশ। y স্কয়ার সমান 4x, এই পরাবৃত্তের স্পর্শক হইলে c সমান a বাই m এবং স্পর্শবিন্দু a বাই m স্কয়ার কমা 2a বাই m, a বাই m স্কয়ার কমা 2a বাই m। আর এই পরাবৃত্তে হইলে c ইকুয়ালস টু মাইনাস am স্কয়ার, স্পর্শবিন্দু 2am কমা am স্কয়ার। যদি দুইটা মুখস্থ রাখতে কষ্ট হয় অন্তত এইটা মাস্ট, এইটা মাস্ট, আর এটা না রাখলেও হয়ে যাবে যদি পরীক্ষায় এটা চলে আসে, বাট এটা আসলে তো তখন আটকে যাবা। এই যে এটা কিন্তু পরীক্ষায় আসে a বাই m স্কয়ার কমা 2a বাই m। এইবার এই ম্যাথটা যদিও এটা রিটেন স্ট্যান্ডার্ড ম্যাথ, দেখতে পাচ্ছ এটা রিটেন, বাট এই রিটেন ম্যাথের মধ্যেও 3-4টা এমসিকিউ আছে। প্রশ্নটা পড়ো, প্রশ্নটা পড়ো। y সমান 3x প্লাস 1, এই সরলরেখাটি এই পরাবৃত্তকে, এই যে দেখো y স্কয়ার সমান 4x, এই পরাবৃত্তকে স্পর্শ করলে a এর মান, এটা একটা এমসিকিউ। a এর মান কত, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত, এটা একটা এমসিকিউ। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, এটা একটা এমসিকিউ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এটা একটা এমসিকিউ। নিয়ামকের সমীকরণ কত, এটা একটা এমসিকিউ। এখানে মোট 5টা এমসিকিউ আছে। আগে আমাকে বলো এখানে m এর মান কত, বলো তাড়াতাড়ি। m এর মান কত, y ইকুয়ালস টু, এই আমাদের সমীকরণটা কি ছিল, y ইকুয়ালস টু mx প্লাস c, m এর মান হচ্ছে 3, c এর মান কত, m এর মান 3, c এর মান 1। তাহলে এই পরাবৃত্তকে স্পর্শ করলে শর্ত কি, c ইকুয়ালস টু a বাই m, মনে আছে? তাহলে a এর মান বের করে ফেলি, ওই যে শুরুতেই চাইছে a এর মান, তাহলে a সমান c ইনটু m, c ইনটু m, 3 একে 3, a এর মান 3 একে 3, এই যে a এর মান পেয়ে গেছি। তাইলে পরাবৃত্তটা কি হবে, y স্কয়ার সমান 4 ইনটু 3 ইনটু x, এটা তো লেখা লাগে না, এটা মনে মনে, a এর মান কত, 3। এবার আমাকে বলো স্পর্শবিন্দু, মনে আছে মাত্র দেখে আসলাম, a বাই m স্কয়ার কমা 2a বাই m, a বাই m স্কয়ার কমা 2a বাই m বসায় দাও। a বাই m স্কয়ার, a হচ্ছে 3, m স্কয়ার মানে 3 3 9, 3 কে 9 দিয়ে ভাগ করলে 1/3 কমা 2a বাই m, 3 দুগুণে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, আমি একবারে বসায় লিখে ফেলছি। উপকেন্দ্র দেখো, উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক এই সমীকরণে উপকেন্দ্র হচ্ছে a, 0, a, 0, মনে আছে? এই যে এটার বেলায়, এই ফরম্যাটের বেলায় উপকেন্দ্র a, 0, তাহলে 3, 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 4 12, x এর সহগ, এই যে x এর সহগ 12, 3 4 12, এটাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যদি মাইনাস থাকতো আমরা মডুলাস করে দিতাম 12। নিয়ামকের সমীকরণ x ইকুয়ালস টু মাইনাস a, মনে আছে? নিয়ামক এই ফরম্যাটের বেলায় নিয়ামক x ইকুয়ালস টু বাম পাশে থাকে মাইনাস a, x ইকুয়ালস টু মাইনাস a, এর মান হচ্ছে 3, x ইকুয়ালস টু মাইনাস 3। শেষ। কে কে বুঝছো বলো? এখানে এই রিটেনটা আসলে 5টা এমসিকিউ এর সমাহার, 5টা এমসিকিউ এর সমাহার, তাই না ছোট্ট বন্ধুরা? সত্যি করে বলো তো, সত্যি করে বলো কে কে বুঝছো, সত্যি করে বলো, সত্য করে বলো। সুন্দর লাগতেছে না? এইবার একটা পোল দিব, এইবার দেখি এটা যারা যারা পারবে না এরা নির্লজ্জ বেহায়া। দাঁড়াও, এবার পোল দিচ্ছি, এটা যারা যারা পারবেন এরা কি, এরা হচ্ছে নির্লজ্জ বেহায়া। আমি 30 সেকেন্ডের পোল দিচ্ছি, 30 সেকেন্ডের পোল দিচ্ছি, 30 সেকেন্ড এনাফ। আমার ভাই পোল ক্রিয়েট করতে করতে, দূর মাউস কাজ করে না, পোল ক্রিয়েট করতে করতে 20 সেকেন্ড চলে গেছে। মানে তোমরা আসলে পাচ্ছ, তোমরা আসলে পাচ্ছ 50 সেকেন্ড। করো। এটা যারা ভুল অ্যান্সার দিবে এরা নির্লজ্জ বেহায়া, লজ্জা শরম বাজারে বেইচ্চা দিছে।
ঠিক আছে, হ্যাঁ ওকে ঠিক আছে, শেষ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর আছে 16 সেকেন্ড, 15, 14, 13, 12, 11, 10, 9, হ্যাঁ তাড়াতাড়ি। ফেসবুকে সবাই সঠিক উত্তর দিচ্ছে। ফেসবুকবাসী মনে হয় একজন যা উত্তর দেয় দেখা দেখি সবাই সেম উত্তর। এই যে ওয়েবসাইটে টোটাল ক্লাসে লাইভে আছে 63 জন, তার মধ্যে উত্তর দিছে 28 জন, সঠিক উত্তর দিছে 21 জন, 7 জন ভুল অ্যান্সার দিছে। আর বাকি এদিকে 32 ওদিকে 3 কত 35 জন, 63 জন ক্লাসে আছে, 35 জন কোনো অ্যান্সারই দেয় নাই। তোমরা যারা কোনো অ্যান্সারই দাও নাই, তোমরা আসলে এই জীবনে কি চাও বলো তো? যে ভাই আমার সামনে বোম মারলেও আমি অ্যান্সার দিব না? হ্যাঁ, এটা সঠিক উত্তর বি। কেমনে? y ইকুয়ালস টু mx প্লাস c, m এর মান 4, c এর মান 2, আর a এর মান কত? 4 ইন্টু 3 ইন্টু x, a এর মান 3, a এর মান 3। তাহলে a বাই m স্কয়ার মনে আছে? এই যে এই ফরম্যাটে স্পষ্ট a বাই m স্কয়ার কমা 2a বাই m, a বাই m স্কয়ার কমা 2a বাই m, a বাই m স্কয়ার, m স্কয়ার মানে কত? 4 4 16, 3 বাই 16, 3 বাই 4 4 16, 2a বাই m, 2a 3 দুগুণে 6, 6 কে m দেবে কলে 4, 6 কে 4 দেবে কলে 6 বাই 4 মানে 3 বাই 2, শেষ। ভাই এটা তো 30 সেকেন্ডে ইজিলি পারা উচিত ছিল। যারা যারা পারো নাই, কেন পারো নাই বলো তো, রিজন বলো। ভাই আমার ভালো লাগে না, ভাই আমার এটাই ভালো লাগে ভুল উত্তর দিতে। হ্যাঁ, ভুল উত্তর দেওয়াই আমার এম ইন লাইফ। এইবার তাড়াতাড়ি এটা বলো দেখি, y সমান 2x প্লাস 2 এই রেখাটি, এই যে দেখো ভাই বলছিলাম না পরীক্ষায় শুধু y স্কয়ার সমান 4x এটা দিয়ে আসে। পরীক্ষায় এখনো পর্যন্ত আমি কোথাও x স্কয়ার সমান 4y ওইটা দিয়ে আসতে দেখি নাই, বেশিরভাগ সব y স্কয়ার সমান 4x দিয়েই আসে। দেখো তোমাকে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? ভাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, শুধু a এর মান বের করতে পারলেই কাজ শেষ। তাহলে এখানে m এর মান 2, y ইকুয়ালস টু mx প্লাস c, m এর মান 2, y ইকুয়ালস টু mx প্লাস c, m এর মান 2, c এর মানও 2। এই যে এটা m এটা c, তাহলে a এর মান কত? a লাগবে c ইকুয়ালস টু a বাই m, c ইকুয়ালস টু a বাই m, a এর মান লাগবে, তাহলে a সমান c ইনটু m, গুণ করো 2 দুগুণে 4, তাহলে মডুলাস অফ 4a 4 4 16, মডুলাস অফ 4a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? মডুলাস অফ 4a 4 4 16। ভাই মানে a এর মান বের করতে পারলেই কাজ শেষ। তোমার কাছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, বাট তুমি আসলে বের করবা a এর মান, তারপর 4 4 16, শেষ। ওকে ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। আমরা একদম লাস্ট ম্যাথে চলে আসি, নাকি আরো দুইটা আছে? আচ্ছা পরাবৃত্তের লাস্ট, আগে এটা দেখো, তারপর আরেকটা আছে, শেষ। y সমান x প্লাস 3 এই পরাবৃত্তকে স্পর্শ করলে, এখানে এটা তো সেম প্রশ্নই মোটামুটি সেমই। দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস অফ 4a, তাড়াতাড়ি a এর মান কত? এখানে m, y ইকুয়ালস টু mx প্লাস c, m এর মান হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ কিছু নাই মানে মনে মনে 1 আছে, এবং c এর মান y ইকুয়ালস টু mx প্লাস c, c এর মান হচ্ছে 3, a বাইর করতে হবে, c ইকুয়ালস টু মনে মনে c ইকুয়ালস টু a বাই m, এই পরাবৃত্তকে স্পর্শ করলে c ইকুয়ালস টু a বাই m, তাহলে a সমান c ইনটু m, গুণ করো 3 একে 3, তাহলে 3 4 12, মডুলাস অফ 4a 3 4 12। ওকে শেষ। পরাবৃত্তের লাস্ট ম্যাথে সবাইকে স্বাগতম। এইবার আমাকে তোমরা আগে বলো, তোমরা কি বহুপদী অধ্যায়টা পড়ছো? বহুপদী অধ্যায় তো এখনো ভার্সিটি ব্যাচে আমরা পড়াই নাই। দেখো ওয়েট, y ইকুয়ালস টু mx প্লাস c এই রেখাটি, বলো এই ফরম্যাটটা কি হুবহু এই ফরম্যাট অথবা এই ফরম্যাট? এই পরাবৃত্তের সমীকরণটা কি কোনো ফরম্যাটের সাথে হুবহু মিলছে? বলো। বহুপদী পড়ছো তো? হ্যাঁ, অন্তত একাডেমিকে তো পড়ছো। আচ্ছা আমাকে বলো, এই রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করে, এটা কি হুবহু কোনো ফরম্যাটের সাথে মিলছে? দেখো শুধু যদি x স্কয়ার সমান y থাকতো তাহলে এটা হয়ে যেত, মিলে যেত, বাট এই যে যোগ 3 আছে, আমাদের এই ফরম্যাটে তো কোনো যোগ আকারে কোনো ধ্রুবক থাকে না, এটা কোনো ফরম্যাটের সাথে মিলে নাই। যদি এই ফরম্যাটের সাথে মিলতো তাহলে কন্ডিশন হইতো c ইকুয়ালস টু মাইনাস am স্কয়ার, এই যে তখন কন্ডিশন হইতো c ইকুয়ালস টু মাইনাস am স্কয়ার, যদি এটার সাথে মিলতো মাইনাস am স্কয়ার, বাট এখানে কোনোটার সাথেই মিলে নাই, কোনোটার সাথেই মিলে নাই। তো যদি কোনোটার সাথেই না মিলে তাহলে কি করব? স্পর্শক। আচ্ছা আগে আমাকে তোমরা বলো, একটা রেখা যদি একটা পরাবৃত্তকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু কয়টা? স্পর্শবিন্দু কয়টা? কয়টা? একটা। তাহলে স্পর্শবিন্দুর ভুজ কয়টা? স্পর্শবিন্দু যদি একটা হয় তাহলে স্পর্শবিন্দুর ভুজও তো একটাই হবে, মানে এক্স এর মান কয়টা আসবে? এক্স এর মান একটা আসবে। ওয়েট, এখন দেখো আগে সমাধান করো, ওয়াই এর জায়গায় বসাই দাও। এই ক্ষেত্রে তুমি সমীকরণ সমাধান করবা, ওয়াই এর জায়গায় এই যে দেখো এখানে ওয়াই এর মান এইটা, এটা এখানে বসাই দাও,
ওয়াই এর জায়গায় এটা বসাই দাও ax - 1 সমান x² + 3 সমীকরণ সমাধান করব। এখন এই যে দেখো এক পাশে করি, আমি x এর মান বের করব, x² - ax - a এই পাশে এসে হয়ে যাবে +4। বলো এটা একটা কি ঘাত সমীকরণ? এটা কি দ্বিঘাত সমীকরণ না? বলো এটা কি x এর কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? x এর দ্বিঘাত সমীকরণ। কিন্তু আমি জানি এখানে মূল আসবে একটা। ভাইয়া দ্বিঘাত সমীকরণে তো মূল দুইটা আসার কথা, কিন্তু স্পর্শকের বেলায় x এর ভ্যালু আসবে একটা, আসলে একটা না, সেম ভ্যালু দুইটা আসবে। ধরো x এর মান আসলো 1, তাহলে আসবে 1,1। শোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করলে x এর ভ্যালু অবশ্যই দুইটা আসতে হবে, আর স্পর্শকের বেলায় স্পর্শবিন্দু মাত্র একটা। তার মানে এখানে আসলে ভুজ দুইটা সেম হবে। এখন তোমাদের কি মনে আছে মূল দুইটা কখন সমান হয় দ্বিঘাত সমীকরণে? যারা বহুপদী পড়ছো, মূল কখন সমান হয়? স্পর্শকের ক্ষেত্রে মূল দুইটা হবে সমান, নিশ্চয়কের মান 0। ভেরি গুড। যারা জানো না কোনো সমস্যা নাই, এই ধরনের ম্যাথ বহুপদী অধ্যায়ে করবা। আপাতত খালি জেনে রাখো যে স্পর্শকের বেলায় এই দ্বিঘাত রাশির নিশ্চয়কের মান হবে 0। নিশ্চয়ক মানে হচ্ছে b² - 4ac, এটার মান হবে 0। ওই যে দাঁড়াও আমি লিখে দিই, ax² + bx + c = 0। এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণে যদি দুইটা মূল একই হয়, তাহলে নিশ্চয়কের মান 0, অর্থাৎ b² - 4ac এটার মান হবে 0। তাহলে এখানে দেখো b², এখানে b এর মান কত বলো? এখানে b মানে হচ্ছে -a, x² এর সহগ হচ্ছে a, x² এর সহগের মান 1, x এর সহগ হচ্ছে b মানে -a, আর c এর মান হচ্ছে 4। তাহলে b², এই যে দেখো x এর সহগ স্কয়ার, x এর সহগ -a, -a² -4 ইন্টু x² এর সহগ 1 ইন্টু ধ্রুবক, এটা সমান 0। তাহলে a² - 16 সমান 0, a² সমান 16। সুতরাং a সমান +-4। কে বুঝছো এই ম্যাথটা? যাদের বহুপদী অধ্যায়টা পড়া আছে বলো তো বুঝছো কিনা? আর বহুপদী অধ্যায় জীবনে কোনোদিনই পড়ো নাই এমন কেউ থেকে থাকলে আপাতত খালি বুঝে রাখো যে ভাইয়া কি বলছে। খালি বুঝে রাখো যে যখন তোমাকে বলবে যে একটা রেখা একটা পরাবৃত্তকে স্পর্শ করে, তখন সমীকরণ দুইটা সমাধান করে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সেই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল আসলে সেম হবে, দুইটা মূল একই হবে, কারণ স্পর্শবিন্দু একটাই। তো দুইটা মূল একই বা সেম হওয়ার শর্ত হচ্ছে নিশ্চয়কের মান 0, মানে b² - 4ac সমান 0। b মানে হচ্ছে x এর সহগ, a মানে হচ্ছে x² এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক। তাহলে এই যে b² - 4ac, এখানে b এর জায়গায় বসবে -a, a এর মান হচ্ছে 1 আর c এর জায়গায় 4। শেষ। বলো এখন আজকে ক্লাসের পরে পরাবৃত্ত থেকে ঢাবি, রাবি, চবি, জাবি আর কি কি আছে, গুচ্ছ, কৃষিগুচ্ছ, যে কোনো ভর্তি পরীক্ষায় আজকের ক্লাসের পরে পরাবৃত্ত থেকে আমাদের পরাবৃত্ত শেষ। লেকচার 2-এ আমরা উপবৃত্ত এবং অধিবৃত্ত এটা শেষ করব। যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে কে কে পারবা? তোমাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি, ভার্সিটি ব্যাচের স্টুডেন্ট যারা আসো, তোমরা ভালো পজিশনে চান্স পাও না। এটার কারণ কি জানো? চান্স পাইলেও পিছনে পজিশন থাকে, কারণ কি জানো? তোমরা করো কি, একটা ভার্সিটি ব্যাচে ভর্তি হও, ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত 50% ক্লাস করো, 50% ক্লাস করো না। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা খারাপ হয়, তারপরে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নতুন করে আবার ক্লাস করা শুরু করো। হয় নতুন কোনো কোর্সে ভর্তি হও, নাইলে আগের কোর্সেই আবার নতুন করে ক্লাস করা শুরু করো। আবার 50% ক্লাস করো, বাকিগুলা করো না, আবার পরীক্ষা খারাপ করো। তারপর কৃষি গুচ্ছের আগে আবার নতুন কোর্সে ভর্তি হও, আবার নতুন করে ক্লাস করা শুরু করো, ওখানেও পুরা ক্লাস করো না, ওখানেও কমপ্লিট হয় না, ওখানেও রেজাল্ট খারাপ করো। ভাই ভার্সিটি প্রিপারেশন কি এরকম? একটা অধ্যায়ের ভার্সিটি প্রিপারেশন কি ঢাবির জন্য আলাদা, রাজশাহী, চিটাগং, জাহাঙ্গীরনগরের জন্য আলাদা, কৃষি গুচ্ছের জন্য আলাদা, গুচ্ছের জন্য আলাদা? ভাই প্রিপারেশন তো সেম। একটা অধ্যায়ের সবগুলা টপিক তোমার মাথায় থাকতে হবে, সবগুলা টপিক প্র্যাকটিস করে যাইতে হবে, এটা হচ্ছে তোমার কাজ। তুমি করো কি, এখানে 50% করো, ওখানে 50% করো, কোনোটাই ভালো মতো করো না। তোমাদেরকে আমরা যেভাবে ভার্সিটি ব্যাচে পড়াচ্ছি, ভার্সিটি ব্যাচে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সাথে বাংলা, ইংরেজি। যারা বাংলা ইংরেজি দাগাবা তোমরা ক্লাস করবা বাংলা বা ইংরেজি, বাট মেনলি তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগাবা। এই 4টা অধ্যায়ের সবগুলা ক্লাস যদি এই ভার্সিটি ব্যাচের তোমরা করো, তাহলে ঢাবি, রাবি, চবি, জাবি, গুচ্ছ, কৃষি গুচ্ছ কোথাও আর এক্সট্রা করে ক্লাস করা লাগবে না, কোথাও লাগবে না।
জাস্ট নিজে তখন বাসায় বসে বসে পরীক্ষা দিবা। আমরা আমাদের ভার্সিটি ব্যাচেই ডেইলি এক্সাম হচ্ছে, উইকলি এক্সাম হচ্ছে, ফাইনাল মডেল টেস্ট নিব, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ঢাবির আগে ঢাবি স্ট্যান্ডার্ড পরীক্ষা নিব এই অনলাইন ব্যাচেই। জাহাঙ্গীরনগরের আগে জাহাঙ্গীরনগর স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে, গুচ্ছের আগে গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট, সব কিছুই হবে। তুমি যদি খালি এই ব্যাচটাকে পূর্ণাঙ্গ ইউজ করো তোমার জন্য মোর দেন এনাফ। কৃষি গুচ্ছের জন্য নতুন করে বা গুচ্ছের জন্য নতুন করে কোনো ক্লাস করা লাগবে না, ওটা কাদের জন্য? ওটা হচ্ছে মেডিকেল পরবর্তী। শোনো, তোমরা দেখবা যে কৃষির জন্য আলাদা একটা ব্যাচ, গুচ্ছের জন্য আলাদা একটা ব্যাচ অনেক প্রতিষ্ঠান লঞ্চ করে, বা আমরাও হয়তো লঞ্চ করব ধরো, কিন্তু ওইগুলা কাদের জন্য? অনেকে থাকে না যে টার্গেট মেডিকেল পরবর্তী যারা ভর্তি হবে ওরা কি আমাদের এই সব ক্লাস করতে পারবে? বলো, চাইলেও করতে পারবে? একটু মনোযোগ দিয়ে শোনো, তোমরা এই ভুলটা করো না। তোমরা যারা শোনো, তোমাদের ভার্সিটির সিট দখল করার জন্য যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারবে না, রেজাল্ট খারাপ আসবে, তারা ভার্সিটিতে শিফট হবে। যারা মেডিকেল পরবর্তীতে শিফট হবে, যে মেডিকেলে চান্স হবে না, তারা শিফট হবে, তারা তোমাদের সিট দখল করবে। তোমরা যারা আগে থেকে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কি এখানে অধিকারটা বেশি না? বলো, শুরু থেকে যারা ভার্সিটি টার্গেট, ভার্সিটির প্রতি অধিকার কি তাদের বেশি থাকা উচিত না? তো তুমি ওই ইঞ্জিনিয়ারিং থেকে যারা ফেরত আসবে, মেডিকেল থেকে যারা ফেরত আসবে, তাদেরকে পিছিয়ে ফেলাইতে পারবা কেমনে? এই আমাদের ভার্সিটি ব্যাচের ক্লাসগুলো শুরু থেকে ভালো মতো কমপ্লিট করো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি শুরু থেকে তুমি 3 মাস, ধরো মেডিকেল পরীক্ষা হইতে হইতে 3 মাস, মেডিকেল পরীক্ষার আগে তো আমাদের এই ভার্সিটি ব্যাচের 80% ক্লাস শেষ হয়ে যাবে। মেডিকেল পরীক্ষা যদি জানুয়ারিতে হয়, তার আগে তো আমাদের 90% ক্লোজ এখানে শেষ। তারপরে মেডিকেল পরবর্তী যারা ঢাবি প্রিপারেশন বা গুচ্ছ প্রিপারেশন বা কৃষি প্রিপারেশন নিবে, ওদের জন্য ওরা মডেলটা ধরো যে অন্যরকম হইতে পারে। ওরা চিন্তা করবে ভাই আমি এত ক্লাস করতে পারবো না, ওরা তখন করবে কি, ওই যে গুচ্ছের জন্য আলাদা কোর্স, কৃষি গুচ্ছের জন্য আলাদা কোর্স, ওই কোর্সগুলো খুঁজবে ওরা খুঁজবে। কেন? যে ধরো এখানে আমরা হায়ার ম্যাথে টোটাল ক্লাস নিব ধরো 30টা বা 32টা, তো ওই 30টা ক্লাস তো ওর করার সময় নাই। ও তখন খুঁজবে যে কোন কোর্সে 10 ক্লাসে হায়ার ম্যাথ কমপ্লিট করে দিবে, 15 ক্লাসে কমপ্লিট করে দিবে। এখন তোমরা বলো, তোমাদেরকে যে আমি পড়াচ্ছি, এইখানে যেইভাবে পড়াচ্ছি, এই 10 ক্লাসে হায়ার ম্যাথ কমপ্লিট করে 15 ক্লাসে কমপ্লিট করে যদি আমিই পড়াই, ওরা কি তোমাদের সাথে কমপ্লিট করে পারবে? বলো, তোমাদেরকে আমি পরাবৃত্ত পড়াইছি 1 ক্লাসে, আর কাউকে যদি শুধু কণিক 1 ক্লাসে পড়াই, ওরা কি তোমার সাথে এই বেসিক নিয়ে পারবে? তুমি যদি খালি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলা করো, তুমি পরীক্ষায় চান্স পাওয়াই, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি। খালি লেগে থাকো, খালি ক্লাস করতে থাকো। তোমরা শুরু থেকে যারা ভার্সিটি ব্যাচে শুরু থেকে ক্লাস করতেছো, তোমাদের অধিকারটা কিন্তু বেশি। এখন অধিকার বেশি তখনই তুমি ডিজার্ভ করো যখন তুমি পরিশ্রম বেশি করবা। এখন তুমি পরিশ্রম করো না, সারাদিন খালি খাও দাও ঘুমাও, আর তুমি এসে বলো আমি ডিজার্ভ করি। এই ডিজার্ভ করে তো লাভ নাই। তুমি যে ডিজার্ভ করো এটা প্রমাণ করতে হবে পরিশ্রমের মাধ্যমে। এখন থেকে ডেইলি আমাদের ধরো যেদিন একটা ক্লাস থাকে 2 থেকে 2.5 ঘন্টা ক্লাস করবা, নিজে বাসায় 12 ঘন্টা পড়বা, ডেইলি 14 ঘন্টা ক্লাস প্লাস পড়াশোনার জন্য রাখতেই হবে। খাওয়া দাওয়া ঘুম সবকিছু মিলে 10 ঘন্টা, আর 14 ঘন্টা পড়ালেখার জন্য। তো একটা ক্লাস থাকলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস করবা, নিজে 12 ঘন্টা পড়বা। যেদিন 2টা ক্লাস থাকে ওই দিন 4 থেকে 5 ঘন্টা ক্লাস করবা, নিজে 10 ঘন্টা পড়বা। এই পরিশ্রম যদি করো, তুমি ঢাবিতেও চান্স পাবা, রাবিতে, চবিতে, ভাই যে চান্স পাওয়ার সে সবগুলোতে চান্স পাবে, যে পাওয়ার না সে কোনোটাতেই পাবে না। ভার্সিটির পরীক্ষাটা এইরকম একটা প্রতিযোগিতা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাস কবে? মঙ্গলবারে, কনিকের লাস্ট ক্লাস। টাটা।